হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি অনেকগুলো মিক্স কোশ্চেন। এখান থেকে করলে তোমার যে কোনো এক্সামে আসতে পারে। ঠিক আছে, তুমি ডাব্লিউপি দাও, লেডি কনস্টেবল যে কোনো এক্সাম দাও, পিএসসি, ফুড এসআই, ক্লার্কশিপ, তোমার এখান থেকে আসতে পারে। তুমি দেখে নাও একদম। তাহলে দেখো এখানে কি বলেছে, একটি ঘড়ির মিনিটের কাঁটা ও সেকেন্ডের কাঁটার গতিবেগের অনুপাত কত? গতিবেগের অনুপাত চেয়েছে, মিনিটের কাঁটা এবং সেকেন্ডের কাঁটার অনুপাত। ঠিক আছে, এবার দেখো যখন আমরা কোনো দেখো এই যে আমাদের ঘড়ি আছে, ঘড়ির যে 1 মিনিট হয়, ঘড়ি কি বলেছে, মিনিটে কাটা এবং সেকেন্ডে কাটার গতিবেগের অনুপাত বলেছে। তো যখন মিনিটের 1 মিনিট হয়, তোমার যে মিনিটের কাটা ওটা কি হয়, ওখান থেকে এখানে এসে যায়, এক ঘর এগিয়ে যায়, তাই না? যখন 1 মিনিট হয় তাহলে এক ঘর এগিয়ে যায়, তাহলে 1 মিনিটে 1 গতিবেগ। ঠিক আছে, এবার দেখো সেকেন্ডের কাটা তোমার কতটা এগায়? যখন 1 মিনিট হয় সেকেন্ডে কাটা দেখবে 1 মিনিটে 60 সেকেন্ড হয়, তার মানে সেকেন্ডে কাটাটা এভাবে এসে 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 তারপর 60 বার যখন পুরো ঘড়িটা পরিক্রমণ করে নেয় তখন 1 মিনিট হয়, তাহলে সেকেন্ডে কাটা কতবার আসে? 60 বার। ঠিক আছে, তাহলে মিনিটে কাটা এবং সেকেন্ডে কাটা গতির অনুপাত কত হলো? 1:7। বুঝতে পারলে? মিনিটে কাটা যখন 1 মিনিট হয় তখন 1 ঘর এগিয়ে আসে, এবং সেকেন্ডে কাটা 1 মিনিট হয় তখন কত হয়ে যায় তোমার? 1 2 3 4 এমনি এমনি করে 5 6 60 ঘর যখন এগিয়ে যায় তখন 1 মিনিট হয়, তাই না? 60 সেকেন্ডে 1 মিনিট হয়, তাহলে সঠিক আনসার কী হবে? অপশানের সঠিক আনসার। বুঝতে পারলে? 1:60। চলো এবার নেক্সট করি। দেখো বন্ধুরা, নেক্সট এখানে কি বলেছে, যে কোনো সংখ্যার বর্গের সাথে এর 1/4 যোগ করলে যোগফল 147 সংখ্যাটি হলো কত? এবার দেখো এর ট্রিক কী। দেখো আমাদেরকে বলেছে যোগ করলে 147 আসবে, তার বর্গের সঙ্গে যোগ করলে 147 আসে। তাহলে আমরা একটা এমন সংখ্যা নেব যার বর্গ একদম 147-এর কাছাকাছি আসে। বুঝতে পারলে? যার বর্গ 147-এর কাছাকাছি আসবে তার সাথে কিছু একটা যোগ করব, তখন 147 হবে। বুঝতে পারলে? তাহলে 147-এর কাছাকাছি কোনগুলো আসে? তোমার 13 স্কোয়ার কত? 169। তাহলে 13 হবে না, কারণ 147-এর থেকে বেশি হয়ে যায়। 14 হবে না, 147-এর থেকে বেশি হয়ে যায়, তাই না? 196 14 স্কোয়ার। তাহলে দেখো এবার 12 স্কোয়ার দেখি আমরা কত হয়। 12 স্কোয়ার হচ্ছে 144, তাহলে একদম কাছাকাছি গিয়েছে 147-এ। এবার কি বলেছে? 1/4। 1/4 মানে কি? 1-এর 4 ভাগ, মানে 4-এর 1 ভাগ হচ্ছে 1/4। ঠিক আছে, 4-এর 1 ভাগ 1/4 বলেছে। এটি যদি যোগ করি তাহলে কি হবে? 147 হয়ে যাবে। এবার দেখো 12-র 1/4 কত? আমরা 12 যেহেতু ধরেছি, তাহলে 12-র 1/4 কত বন্ধুরা? 12 দিয়ে গুণ করে দিই, 4 দিয়ে 3 এবং 3 দিয়ে 1, 3 1 3। তাহলে যদি 144-এর সাথে আমরা 3 যোগ করি তাহলে 147 হয়, একদম 147 হয়। বুঝতে পারলে? 1/4 মানে কি? মানে 4 যদি 12 হয়, 1/4 মানে কি? 4-এর 1 ভাগ। 4টা যদি 12 হয় তাহলে 1 মানে কত? 3, তাই না? 4 যদি 12 হয় তাহলে 1 মানে 3 হবে। বুঝতে পারলে? 4 যদি 12 হয়, 4-এর কত গুণ? 3 গুণ, তাহলে 1-এর কত গুণ হবে? 3 গুণ। বুঝতে পারলে? তাই আমরা 3 যোগ করলাম, তাহলে সঠিক আনসার কী হবে? অপশানে সঠিক আনসার হবে। বুঝতে পারলে? চলো এবার নেক্সট করি। তাহলে দেখো বন্ধুরা, নেক্সট এখানে কি বলেছে, কোনো মূলধন 4 বছরের সরল সুদ এর 1/4 হয়। ঠিক আছে, আবার বলেছে 1/4 হয়। এটি কত বছর হয় বন্ধুরা? 4 বছরে 1/4 হয়। ঠিক আছে, তাহলে দেখো 1-এর 4 মানে কত? 1-এর 4 মানে কত? 25%, তাই না? কিংবা তোমরা যদি বার করতে না পারো তাহলে কি করবে? 100 দিয়ে গুণ করে দেবে। কোনো ভগ্নাংশকে পার্সেন্টেজে আনার জন্য কি করবে? 100 দিয়ে গুণ করবে। তাহলে 4 দিয়ে যদি ভাগ করি 25, ঠিক আছে, তাহলে কত হচ্ছে বন্ধুরা? 25% হয়ে যাচ্ছে। ঠিক আছে, মানে কোনো মূলধন 4 বছরে হয়ে যাচ্ছে 25%। ঠিক আছে, তো বলছে 4 বছরে যদি 25% হয়, ওই মূলধন 2 বছরে একই হারে সুদ ও আসল মিলে 450 টাকা হয়। ঠিক আছে, এবার দেখো 4 বছরে 25 হয়, তাহলে 1 বছরে কত হবে? আমাদেরকে সেটি বার করতে হবে। তাহলে দেখো বন্ধুরা, 4 বছরে যদি 25% হয়, ঠিক আছে, তাহলে এই মূলধন বলছে 2 বছরে একই হারে সুদ আসলে 450 টাকা হয়। তাহলে 4 বছরে যদি 25% হয় তাহলে 2 বছরে কত হবে? 4 বছর যদি 25 হয় তাহলে 2 বছরে বন্ধুরা কত হবে? আমরা কি করবো? ভাগ দিয়ে দেবো। বুঝতে পারলে? 4 বছরে 25% হয়, তাহলে 2 বছরে কত হবে? তো 2 দিয়ে গুণ দিয়ে দেবো। ঠিক আছে, 4 বছরে 25 হলে 2 বছরে এত % হবে তোমার। ঠিক আছে, এবার আমরা পার্সেন্টেজটা পেয়ে যাবো। তাহলে 2 দিয়ে কাটলে 2, এবং 2 দিয়ে যদি আমরা 25কে কাটি, 2 দিয়ে যদি 25কে কাটি তাহলে বন্ধুরা কত হবে? 12.5। ঠিক আছে, 12.5 হবে 2 দিয়ে যদি 25কে কাটি। তো বলছে 2 বছরে সুদ ও আসল, এখানে দেখো সুদ ও আসল, তার মানে এখানে 450 টাকা আছে, এর মধ্যে সুদও আছে এবং আসলও আছে।
বুঝতে পারলে? তাহলে আমার এখানে সুদ কত পেয়েছি? 12.5 টাকা পেয়েছি 2 বছরে, তাই না? 4 বছরে 25% পেলে তোমার 2 বছরে কত পাবো? 12.5 টাকা পাবো। ঠিক আছে, তাহলে 12.5 টাকা আমরা কী পেয়েছি? সুদ পেয়েছি। এবং আসল কত আমাদের? আসল এনি টাইম 100 হয়, তাই না? তাহলে 100-র সাথে যদি সুদ আসল যোগ করে দিই, মানে 100-র সাথে যদি 12.5 যোগ করে দিই, তাহলে কত হবে? 112.5। তাহলে ওই 112.5টা আমাদের বলেছে 450 টাকা। বুঝতে পারলে? 112.5টা আমাদের কী বলেছে? 450 টাকা। তাহলে এর মূলধনের পরিমাণ কত? তাহলে আসল কত হবে? 100 দিয়ে গুণ করে দেবো 100%, তাই না? 450টা যদি 112.5 হয়, তাহলে 100% মানে কত? 100 দিয়ে গুণ করে দেবো। বুঝতে পারলে? তাহলে চলো এবার কাটাকুটি করি। একটা দশমিকটা যদি উঠিয়ে নিই, তাহলে উপরে একটা শূন্য পাবো। এবার চলো কাটাকুটি করি বন্ধুরা। এখানে কি বলছে? প্রথমে 5 দিয়ে আমরা কাটি, 5 দুগুণে 10, তারপর আবার হচ্ছে 5 দুগুণে 10, তাহলে 5 5 25। ঠিক আছে, আবার 5 দিয়ে যদি কাটি 900 হবে, 5 9 45, একটা শূন্য দুটো শূন্য। ঠিক আছে, এবার দেখো 25 দিয়ে যাবে বন্ধুরা, 25 4 100 এবং 25 9 হয় 225। ঠিক আছে, আবার 9 দিয়ে যদি কাটি, 9 দিয়ে হবে 100 এবং 100কে যদি 4 দিয়ে গুণ করি তাহলে কত হবে বন্ধুরা? 400 হবে। বুঝতে পারলে? 9কে যদি 100 দিয়ে গুণ করি তাহলে 400 হবে। তাহলে সঠিক আনসার কী হবে বন্ধুরা? অপশানের সঠিক আনসার 400। বুঝতে পারলে? চলো এবার নেক্সট করি। দেখো বন্ধুরা, নেক্সট এখানে কি বলেছে যে এ ও বি এর অনুপাত 2:3 এবং বি ও সি এর অনুপাত 4:3 হলে এ বি সি কত? বেশ সিম্পল, আমরা যে যার জায়গায় আছে তাকে বসিয়ে দিই, এ বি এবং সি। ঠিক আছে, তাহলে এ বি কত বলেছে? 2:3 এবং বি এ সি কত বলেছে? 4:3। ঠিক আছে, তাহলে এখানে ফাঁকা ঘরে কি বসবে? শেষে কি আছে? 3 আছে, তাহলে 3 বসবে। এবং এর ফাঁকা ঘরে কি বসবে? 4 বসবে, যেহেতু শেষে 4 আছে। তাহলে বেশ, এবার গুণ করে দিই। 2 4 কত? 8, 3 4 12, 3 3 9। তাহলে সঠিক অ্যান্সার কী হবে বন্ধুরা? 8 12 9। 8 12 9 কোথায় আছে? অপশান সি সঠিক অ্যান্সার। চলো এবার নেক্সট করি। দেখো বন্ধুরা, নেক্সট এখানে কি বলেছে? একটি বস্তু চিহ্নিত মূল্যর 15% ছাড় পেয়ে এক্স ওই বস্তুটি 10,200 টাকা বিক্রি করে। দেখা গেল যে সে তার ক্রয় মূল্যর 20% লাভ করেছে। বস্তুটির চিহ্নিত মূল্য কত? তাহলে দেখো, এই যে 10,200 আছে, 10,200 টাকা বিক্রি করেছে। ঠিক আছে, 10,200 টাকা বিক্রি করেছে এবং চিহ্নিত মূল্য খুঁজেছে। চিহ্নিত মূল্য মানে কি? আগে বস্তুটির দাম কত ছিল? বুঝতে পারলে? আগে বস্তুটির দাম কত ছিল? তাহলে দেখো 15% ছাড় দিয়েছে। মূল্য কত ছাড় দেয়? 15% ছাড় দিয়েছে এবং 10,200 টাকা বিক্রি করেছে। বুঝতে পারলে? তাহলে এই 10,200 টাকাটা যদি আমাদের 15% ছাড় দিই বন্ধুরা, যদি ভেবে না আমাদের কাছে 100% ছিল, এর মধ্যে যদি 15% ছাড় দিই তাহলে কত হয়ে যাবে? 85। ঠিক আছে, 85% হয়ে যাবে। তার মানে এর 10,200 টাকাটাই হচ্ছে 85%। বুঝতে পারলে? তাহলে আমাদেরকে চিহ্নিত মূল্য বার করার জন্য কত বার করতে হবে? 100% বের করতে হবে। ঠিক আছে, তাহলে চলো, যদি 10,200টায় 85% হয়, যদি 10,200টা 85% হয়, তাহলে 100% কত? 100 দিয়ে গুণ করে দেবো। বুঝতে পারলে? চলো বন্ধুরা এবার গুণ করি। দেখো এখানে কি হবে? 5 দিয়ে কাটাকুটি করি বন্ধুরা। দেখো 5 দিয়ে 5 দুগুণে 10 এবং কত হচ্ছে? 5 0 5 4 20। ঠিক আছে, এবং একটা শূন্য। ঠিক আছে, এবার এটিও 5 দিয়ে যাচ্ছে বন্ধুরা। 5 দিয়ে কত হচ্ছে? 5 17 85। ঠিক আছে, এবার দেখো বন্ধুরা, 17 দিয়ে 200 2040, 204কে 17 দিয়ে যায়। দেখো বন্ধুরা, এটি 17 দিয়ে যাবে, 20 2040 17 দিয়ে যাবে। দেখো 17কে 17, হাতে কত থাকছে? 3 4 34, 17 দুগুণে 34। ঠিক আছে, এবং একটি শূন্যর জন্য একটি শূন্য পেয়ে গেলাম। তাহলে 120কে যদি 100 দিয়ে গুণ করি কত হবে বন্ধুরা? 120 লিখব এবং দুটো শূন্য এড করে দেবো, যেহেতু 100 দিয়ে গুণ করছি। তাহলে টোটাল কত হচ্ছে? 12,000। তাহলে বস্তুটির চিহ্নিত মূল্য আমরা কত পাবো? 12,000 টাকা। বুঝতে পারলে? চলো এবার নেক্সট করি। তাহলে দেখো বন্ধুরা, নেক্সট এখানে কি বলেছে? নিম্নলিখিত ভগ্নাংশগুলিকে ঊর্ধ্বক্রমে সাজাও, মানে ছোট থেকে বড় সাজাতে বলেছে। তাহলে আমরা ভগ্নাংশটি প্রথমে লিখি। 5/7, 9/13 এবং 2/3 এবং 8/11। দেখো বন্ধুরা, যখনই তোমাদেরকে ছোট থেকে বড় বা বড় থেকে ছোট সাজাতে বলবে, তখন তোমরা কি করবে? এদের মধ্যে গ্যাপ আনবে। ঠিক আছে, এদের মধ্যে গ্যাপ দেখবে, মানে 9 আর 13-র মধ্যে গ্যাপ, 2 আর 3-এর মধ্যে গ্যাপ, 5 আর 7-এর মধ্যে গ্যাপ। ঠিক আছে, এটি কখন করবে বন্ধুরা? যখন তোমাদের প্রপার ফ্র্যাকশন থাকবে। ফ্র্যাকশন মানে কি? প্রপার একদম, মানে দেখো তুমি যদি 5/3 লেখো, তাহলে এটি কি একটি প্রপার ফ্র্যাকশন? বলো, এটি না।
কারণ দেখো 5কে এখনও তো 3 দিয়ে কাটা যায়, এখনও 3 দিয়ে কাটা যাবে। এটি কাটলে কী হবে, 3 1 3 এবং হাতে থাকবে 2, 2 পূর্ণ 1 পূর্ণ 1 পূর্ণ 2 এর 3 হবে প্রপার ফ্র্যাকশন, বুঝতে পারলে। কিন্তু যদি আমরা উল্টে দিই, যে সংখ্যাটি আর কাটা যাবে না তাকে বলা হয় প্রপার ফ্র্যাকশন। এবার দেখো 3কে কি 5 দিয়ে কাটা যায়, কাটা যায় না, তাহলে এটি আমাদের কি হচ্ছে, প্রপার ফ্র্যাকশন। মানে যখনই দেখবে অপরের মধ্যে সংখ্যাগুলো ছোট থাকবে, দেখো যেমন 7 থেকে 5টি ছোট, 13 থেকে 9টি ছোট, 3 থেকে 2টি ছোট, ঠিক আছে, তখন তুমি এগুলি করবে। কিংবা অপরে যখন বড় থাকবে তখনও হবে, কিন্তু তখন কি হবে, এর উল্টো হবে। এবার দেখো তোমাকে বলছি কিভাবে করবে। দেখো বন্ধুরা, এদের কি করবে, ডিফারেন্স বের করবে। তাহলে 5 এবং 7-এর ডিফারেন্স কত, 2, ঠিক আছে, এবং 9 এবং 13-এর ডিফারেন্স কত বন্ধুরা, 4, এবং 2 এবং 3-এর ডিফারেন্স কত, 1, এবং 8 এবং 11-এর ডিফারেন্স 3, ঠিক আছে। এবার দেখো এদের ডিফারেন্স বের করলে এবং ডিফারেন্সগুলোর কী করবে, এলসিএম নেবে, ডিফারেন্সগুলোর এলসিএম নেবে। তাহলে দেখো 4 3 2 এলসিএম কত হচ্ছে, 12। তাহলে উপরের সংখ্যাগুলোকে 12 হচ্ছে, এদের ডিফারেন্স কত হচ্ছে, 2, এবং এলসিএম কত হচ্ছে, 12। তাহলে দেখো এদের যদি এলসিএম 12 হয়, তাহলে 2কে 12 দিয়ে ভাগ করলে কত হয় বন্ধুরা, 2কে যদি 12 দিয়ে ভাগ করি তাহলে কত হবে, 6। এই 6কে অপরের সাথে গুণ করবে, বুঝতে পারলে, তাহলে কত হচ্ছে, 30। হ্যাঁ, এবার দেখো 4কে যদি 12 দিয়ে ভাগ করি কত হবে, 3। তাহলে 3কে আবার 9-এর সাথে গুণ করবে, কত হবে, 27, ঠিক আছে। এবার দেখো এদের ডিফারেন্স কত, 1 হচ্ছে, 1কে 12 দিয়ে ভাগ করলে কত হয়, 12 হয়, তাহলে 12 দুগুণে কত হয়, 24। এবং 3কে 12 দিয়ে ভাগ করলে কত হয়, 4 হয়, 3কে 12 দিয়ে ভাগ করলে 4 হয়, 4 একটা কত হয়, 32। বেশ, এবার যেটি বড় হচ্ছে সেটি হবে সবকার বড়, যেটি ছোট হচ্ছে সেটি হবে সবকার ছোট। তাহলে এখানে সবকার ছোট কি, 24, তাহলে 2 এর 3 সবকার আগে হবে, বুঝতে পারলে। এখানে বন্ধুরা সবকার, তারপর 24-এর পর কী আসবে, 27 আসবে। তাহলে 27 কি, 27 মানে 9 13, তাহলে 9 13 তারপর আসবে। তারপর সবকার ছোটো কি, 30, তাহলে 30-এর মান কত, 5/17, তাহলে 5/17 তারপরে আসবে। এবং তারপরে আছে 32, তাহলে 8/11। তাহলে এবার কি হলো, ছোটো থেকে বড় পেয়ে গেলাম, বুঝতে পারলে। যখনই তোমার নিচের সংখ্যাগুলি বড় থাকবে অপরের থেকে, তখন তুমি অপরের যে সংখ্যাটি সবকার বড় সেটি নেবে। এবং যখন তোমার ওপরের সংখ্যাগুলি বড় থাকবে তখন তোমার নিচের যে সংখ্যাটি গুণ করে বড় হবে তখন সেটি নেবে, বুঝতে পারলে। চলো তাহলে সঠিক আনসার কী হবে, 2 9 5 8, 2 9 5 8। এই দেখো বন্ধুরা, অপশানের সঠিক আনসার, বুঝতে পারলে। চলো এবার নেক্সট করি। তুমি ডিফারেন্স নেবে এবং ডিফারেন্সের এলসিএম বের করবে, এলসিএম বের করে ভাগ করে এই সংখ্যাগুলোর সাথে গুণ করে দেবে, বুঝতে পারলে। এই মেথডটি তোমার এনি টাইম কাজে লাগবে, যখন তোমার অনেক বড় বড় সংখ্যা থাকবে তখন এইগুলি কাজে লাগবে, বুঝতে পারলে। চলো এবার নেক্সট করি। তাহলে দেখো বন্ধুরা, নেক্সট এখানে কি বলেছে, এ বি সি যথাক্রমে 800 700 এবং 900 টাকা দিয়ে একটি যৌথ ব্যবসা শুরু করলো। কয়েক মাস পর এ আরও 300 টাকা দিল, বছরের শেষে 300 টাকা লাভ হলো, সি 108 টাকা লাভ্যাংশ পেল। তাহলে এ 300 টাকা কত মাস পর দিয়েছিল। তাহলে দেখো প্রথমে কি করব, প্রথমে এদের আমরা মূলধন লিখে নেব, ঠিক আছে। তাহলে লিখি এখানে এ বি এবং সি এর মূলধন কত আছে, 800 700 এবং 900। এবার অংশীদারি কারবারে প্রথম কাজ কি, আমরা অনুপাতে আনবো। তাহলে অনুপাতে এদের কীভাবে আনবো, 2 শূন্য করে, সব কমন আছে, তাহলে 2 শূন্য করে কেটে দিলাম। এবার কি বলছে যে কয়েক মাস পর এ আরও 300 টাকা দিল। তাহলে 300 টাকা কখন দেয়, এখন আমাদের কিছু কাজ নেই, ঠিক আছে, এটি আমরা পরে জানবো। কীভাবে জানবো, দেখো বছরের শেষে মোট 300 টাকা লাভ হয়, ঠিক আছে, 300 টাকা লাভ হয়, মানে 3 জনের টোটাল 300 টাকা লাভ হয়, ঠিক আছে। তাহলে বলছে যে 108 টাকা লাভ্যাংশ পেল, কে পেল, 108 টাকা লাভ্যাংশ, সি পেল 108 টাকা লাভ্যাংশ। তাহলে দেখো সি 108 টাকা লাভ্যাংশ পায়, ঠিক আছে। তাহলে 9-এর কত গুণ, 108 টাকা, 12 গুণ, তাই না। 9-এর কত গুণ বন্ধুরা, 12 গুণ 108 টাকা। দেখো 9-এর যেহেতু 12 গুণ হচ্ছে, হ্যাঁ, তাহলে তোমার বিয়েরও 12 গুণ হবে, তাহলে 7 12 84, তাই না। বিকে যদি আমরা 12 দিয়ে গুণ করি তাহলে কত হবে, 84 হবে, হ্যাঁ 84 হলো। এবার দেখো এ কিন্তু 12 দিয়ে গুণ হবে না, কেন হবে না, কারণ বন্ধুরা এখানে দেখো 300 টাকা সে বলেছে এড করেছে, বুঝতে পারলে। সে কি বলেছে, 300 টাকা এড করেছে, তাহলে কখন করেছে না করেছে, এখানে যদি 300 টাকা এড করে দিই তাহলে বন্ধুরা 800 টাকা থেকে বেড়ে তোমার আরও বেশি হয়ে যাবে, তাই না। তাই আমরা একে 12 দিয়ে গুণ করবো না। এবার দেখো এদের কী করবো, যোগ করব, তাহলে আমরা পেয়ে যাবো যে এর কাছে কত টাকা থাকতে পারে, বুঝতে পারলে। তাহলে আমরা যদি 84 এবং 108কে যোগ করি বন্ধুরা কত হবে, 2
9 এবং 1, 192 টাকা হচ্ছে এদের টোটাল টাকা। তাহলে এদের মধ্যে লাভ কত হয়েছে? মোট 300 টাকা লাভ হয়েছে। ঠিক আছে, তার মধ্যে বি এবং সি টোটাল কত পেয়েছে? 192 পেয়েছে। বেশ, তাহলে এটা যদি মাইনাস করবো তাহলে আমরা পেয়ে যাবো যে এ কত পাবে। বুঝতে পারলে? দেখো বন্ধুরা, তাহলে এদেরকে আমরা মাইনাস করি। চলো, 2 দিয়ে 8 এবং হাতে থাকলো 1, 10 কত দিলে 0 এবং হাতে থাকলো 1, 3 থেকে 2 বার দিলে কত? 1। তাহলে এ টোটাল কত পাবে? এটি আমরা পেয়ে গেলাম যে এ কত পাবে। ঠিক আছে, বি এবং সি মিলিয়ে 192 পেয়েছে, কিন্তু এ কত পাবে? 108 টাকা পাবে। ঠিক আছে, তাহলে দেখো এদের যেমন 12 দিয়ে গুণ করেছি, তাহলে একেও যদি আমরা 12 দিয়ে গুণ করি তাহলে টোটাল কত হচ্ছে? 8 12 96 হচ্ছে। কিন্তু এখানে দেখো এ কত পেয়েছে? 108 টাকা এক্সট্রা পেয়েছে। কারণ কেন পেয়েছে এক্সট্রা? এই 300 টাকাটার জন্য এক্সট্রা পেয়েছে। বুঝতে পারলে কেন পেয়েছে এক্সট্রা? 300 টাকাটার জন্য এক্সট্রা পেয়েছে। তাহলে 96 যদি আমরা মাইনাস করে দিই 108 থেকে আমরা যদি 96 মাইনাস করি বন্ধুরা, কত হবে? 2 1, মানে 12 টাকা সে এক্সট্রা পেয়েছে। এই দেখো 12 টাকা যেহেতু এক্সট্রা পেয়েছে, বুঝতে পারলে? তাহলে তুমি যদি 300 টাকা করে এক্সট্রা দাও, তাহলে এখানে যেমন এদের 2 শূন্য কেটেছি, এদেরও 2 শূন্য কেটে দেবো। বুঝতে পারলে? তাহলে তুমি যদি 3 টাকা করে এক্সট্রা দাও, তাহলে 12 টাকা হতে তোমার কত মাস লাগবে? তুমি তো 12 টাকা এক্সট্রা পেয়েছে, তাই না? এই 12 টাকা হতে কত মাস লাগবে? তুমি বলবে 4 মাস লাগবে, তাই না? 12 টাকা হতে কত মাস লাগবে? 4 মাস লাগবে। বুঝতে পারলে? তাহলে তার মানে এ মোট 4 মাস ওই 300 টাকা নিয়ে খেটেছিল। মানে যখন 300 টাকা পেয়েছিল তখন সে 4 মাস চালিয়েছিল। তাহলে কত মাস পর সে দিয়েছিল? তুমি বলবে 8 মাস পর দিয়েছিল, কারণ বছরে 12 মাস হয়। ঠিক আছে, 8 মাস পর যদি সে টাকা দেয় 3 টাকা করে, যদি 8 মাস পর দেয় তাহলে কত মাস চলবে? টোটাল 4 মাস চলবে। তাহলে 4 মাস চললে তার 12 টাকা হবে। বুঝতে পারলে? তাহলে সঠিক আনসার কী হবে? অপশান ডি সঠিক আনসার। 8 মাস পর তোমার এ 300 টাকা দিয়েছিল। বুঝতে পারলে? চলো এবার নেক্সট করি। তাহলে দেখো বন্ধু, নেক্সট এখানে কী বলেছে? সরল সুদে একটি মূলধন ও, বন্ধুরা এটি ও হবে না, এটি 3 হবে। বুঝতে পারলে? এখানে টাইপিং মিস্টেক হয়েছে, 3-এর জায়গায় ও লেখা হয়ে গেছে। তাহলে এটি সবাই ম্যানেজ করে নিও। এখানে 3 বছর আছে, 3 বছরে সুদে আসলে 6,900 টাকা এবং 6 বছরে 7,800 টাকা হয়। সুদের শতকরা পরিমাণ কত? সুদের পরিমাণ খুঁজেছে, মানে পার্সেন্টেজ কত পার্সেন্ট করে সুদ পাচ্ছে। তাহলে দেখো এখানে 3 বছরে কত হয় বন্ধুরা? 3 বছর হয় 6,900 টাকা। ঠিক আছে, এবং 6 বছরে হয় 7,800 টাকা। এবার দেখো বন্ধুরা, 3 বছরে 6,900 হয়, তাহলে কত করে সুদ পেয়েছে আমরা কি বুঝতে পারবো না। এবং 6 বছরে হয়ে যায় 7,800, তাহলে আবার কত করে হয়েছে আমরা বুঝতে পারবো না। কিন্তু এখানে দেখো এদের দেখো 3 বছরে ছিল 6,900 এবং এখানের মধ্যে দেখো প্রথমে মূলধন ছিল, কিন্তু 3 বছরে কি বেড়েছে? 3 বছরে শুধু সুদটা বাড়বে, তাই না? প্রথমে তো শুধু মূলধন ছিল, কিন্তু 3 বছর যে 3 বছর পর আমাদের তো সুদে মূল একই থাকবে, কিন্তু সুদটা তোমার 3 বছর পর বেড়ে যাবে। তাহলে বেড়ে কত হয়েছে? 7,800। এবং কত বছর হয়েছে? 3 বছরে 7,800 টাকা এক্সট্রা হয়েছে। মানে প্রথমে 3 বছর ছিল, তারপর 3 বছর পর তোমার 6 বছর হয়, তাহলে 3 বছর পর কত বেড়ে যায়? 7,800 বেড়ে যায়। তাহলে আমরা যদি 7,800 থেকে 7,900 মাইনাস করে দিই তাহলে বুঝে যাবো কত বেড়েছে। তাহলে চলো 7,800 থেকে 7,900 আমরা মাইনাস করি। ঠিক আছে, 7,800 থেকে যদি আমরা 6,900 বন্ধুরা মাইনাস করি তাহলে কত হবে? 6,900 হচ্ছে বন্ধুরা। ঠিক আছে, তাহলে কত বেড়েছে বন্ধুরা? 900 টাকা বেড়েছে। ঠিক আছে, তাহলে 900 টাকা বেড়েছে, বুঝে গেলাম। তাহলে এদের মধ্যে গ্যাপ কত? 900 টাকা। ঠিক আছে, এই যে 900 টাকাটা বাড়লো, এটি কত বছরে বাড়লো বন্ধুরা? তুমি বলবে 3 বছরে বাড়লো। তাহলে 1 বছরে কত বাড়বে? তোমার যদি 3 বছরে 900 টাকা বাড়ে সুদ, তাহলে 1 বছরে কত বাড়বে? 300 টাকা বাড়বে, তাই না? 900কে যদি আমরা 300 দিয়ে ভাগ করি, 3 দিয়ে ভাগ করি, তাহলে 1 বছর কত বাড়বে পেয়ে যাব। তাহলে ভাগ করলাম তো 300 হলো। ঠিক আছে, তার মানে সে 1 বছরে 300 টাকা করে সুদ পায়। বুঝতে পারলে? কারণ দেখো আমাদের তো মূলধন একই থাকবে, আমাদের যে মূলধন আছে সেটি তো একই থাকবে, কিন্তু বছর বছর কী বাড়বে? শুধু সুদ বাড়বে। তাহলে আমরা এখানে কী পেলাম? এক্সট্রা সুদ পেলাম। তাহলে দেখো 300 টাকা এক্সট্রা বেড়ে গেল। বুঝতে পারলে? তাহলে এক্সট্রা বাড়লো 300 টাকা। এবার দেখো বন্ধুরা, এখানে বলেছে 3 বছরে 6,900 হয়, তাহলে 1 বছরে যদি 300 টাকা পায়, তাহলে 3 বছরে টোটাল কত পাবে? 3 বছরে পাবে 900 টাকা। ঠিক আছে, 3 বছর 900 টাকা পাবে। তার মানে এই যে 6,900 টাকা আছে, এর মধ্যে 900 টাকা শুধু সুদ আছে। বুঝতে পারলে? তাহলে দেখো 6,900 টাকার মধ্যে শুধু 900 টাকা সুদ আছে। তাহলে আমাদেরকে কী করতে হবে? প্রথমে মূলধন বের করতে হবে। তাহলে মূলধন কীভাবে বের করব? এই যে এটি হচ্ছে সুদ আসল, তাহলে এর মধ্যে যদি আমরা সুদ মাইনাস করে দিই তাহলে আমরা মূলধন পেয়ে যাব। তাহলে চলো সুদ আমাদের কত আছে? 900 টাকা সুদ আছে, 3 বছরে 900 টাকা সুদ। তাহলে সুদ যদি মাইনাস করি তাহলে হচ্ছে বন্ধুরা 6,000 টাকা। ঠিক আছে, তার মানে আমরা কি পেলাম? এটি আসল পেলাম। আমাদের আসল কত আছে? 6,000 টাকা আমাদের আসল হচ্ছে। ঠিক আছে, তাহলে দেখো
এবার আমার আসল পেয়ে গেছি এবং সুদ আমরা জানি যে 300 টাকা সুদ পায় এক বছরে 300 টাকা সুদ পায় এবং আসলে পেয়ে গেছি। এবার বলছে সুদের শতকরা হার কত, বেশ হার বের করে দেবো। এবার চলো আমরা কাটাকুটি করি। চলো বন্ধু এটি মুছে দিচ্ছি, আমাদের 300 টাকা সুদ পেয়েছি এবং 6000 টাকা মূলধন পেয়েছি, ঠিক আছে, সবাই মনে রাখবে। তাহলে আমার সুদ কত দিচ্ছে, এক বছরে 300 টাকা সুদ দিচ্ছে এবং কত টাকার উপরে, 6000 টাকার মধ্যে 300 টাকা সুদ দিলে এই 300টি 6000-এর কত পার্সেন্ট, তুমি 100 দিয়ে গুণ করে দিলে পেয়ে যাবে। 300টি 6000-এর কত পার্সেন্ট, 300টি ওপরে রাখলাম এবং 6000 নিচে রাখলাম, ঠিক আছে। দুটো শূন্য কেটে 6 দিয়ে একটা শূন্য কেটে 3 দিয়ে 2 এবং 2 দিয়ে যদি 10কে ভাগ করি কত হবে বন্ধুরা, 5 হবে। তাহলে আমাদের সুদ কত পেলাম, 5% আমাদের সুদ পেলাম, বুঝতে পারলে। চলো এবার নেক্সট করি। তাহলে দেখো বন্ধুরা নেক্সট এখানে কি বলছে, যে একটি জিনিস 364 টাকায় বিক্রি করলে 9% ক্ষতি হয়, 10% লাভ করতে হলে ওই বিক্রয় মূল্য কত হবে। তাহলে দেখো 364 টাকা বিক্রি করলে 9% ক্ষতি হয়, মানে তার কাছে যদি 100% ছিল তাহলে 9% ক্ষতি হলে তার কাছে কত হয়ে যাবে, 91 হয়ে যাবে, তাই না। 9% ক্ষতি হলে 91 হয়ে যাবে, তার মানে আমরা ভাবতে পারি যে 364 টাকাটা হচ্ছে 91%, ঠিক আছে। এই 364 টাকাটা কত হচ্ছে 91%, কারণ এতে 9% ক্ষতি আছে। তাহলে 364 টাকা যদি 91% হয়, ঠিক আছে। এখানে আমাদেরকে কি বলেছে, যে 10% লাভ করতে হলে, তাহলে আমরা যদি 100 দিয়ে গুণ করি তাহলে 100% বেরিয়ে যাবে। তারপর আবার আমাদেরকে কী করতে হবে, 10% যোগ করতে হবে। তাহলে আমরা কি করব, আমাদেরকে যেহেতু 10% লাভ করতে বলেছে, তাহলে 100-র মধ্যে যদি আমরা 10 লাভ করি তাহলে টোটাল কত হবে, 110 হবে। তাহলে আমরা 110 দিয়ে ডাইরেক্ট গুণ করে দিই, তাহলে সঠিক আনসার একদম সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবে, বুঝতে পারলে। চলো এবার কাটাকুটি করি বন্ধুরা। কত হচ্ছে এখানে বন্ধুরা, সরি 90% হবে না, 91% হবে, ভুল করে এখানে 90 হয়ে গেল, এখানে 91 হবে বন্ধুরা। তাহলে এখানে 91 এবং এখানে 110, কারণ এখানে 110% চেয়েছে, বুঝতে পারলে। চলো এবার কাটাকুটি করি। কত হচ্ছে 91, 4 দিয়ে কাটাকুটি যাচ্ছে বন্ধুরা, 4 একে 4, 4 9 36। তাহলে 4কে যদি 110 দিয়ে ভাগ করি কত হবে, 110 দিয়ে গুণ করলে 440। তাহলে 440 টাকা বিক্রি করলে আমার 10% লাভ হবে। সঠিক আনসার কি, অপশানের সঠিক আনসার, বুঝতে পারলে। অঙ্কটা শুধুমাত্র এতটুকু, আর কিছুই নেই। চলো এবার নেক্সট করি। তাহলে দেখো বন্ধু নেক্সট এখানে কি বলছে, যে একটি ঘড়ি এক সপ্তাহে 2 ঘন্টা 20 মিনিট দেরিতে চলে, এটি 30 ঘন্টায় কত দেরিতে চলবে, ঠিক আছে। তাহলে কিছুই নেই বন্ধুরা, দেখো কি বলছে, একটি ঘড়ি এক সপ্তাহে 2 ঘন্টা 20 মিনিট দেরিতে চলে। তাহলে দেখো এক সপ্তাহে কত দিন থাকে, 7 দিন থাকে, কিন্তু এক দিনে কত ঘন্টা থাকে, 24 ঘন্টা থাকে। তাহলে 24 ঘন্টা করে যদি 7 দিন চলে, 24 ঘন্টা করে যদি 7 দিন চলে, তাহলে এটি আমরা এক সপ্তাহ পেয়ে গেলাম। 24 ঘন্টা করে 7 দিন মানে একদিন করে 7 দিন, বুঝতে পারলে। তাই আমরা 24কে 7 দিয়ে গুণ করলাম, তো 24 ঘন্টা করে যদি 7 দিন চলে তাহলে কত দেরি হচ্ছে বন্ধুরা, 2 ঘন্টা 20 মিনিট। তাহলে 2 ঘন্টা 20 মিনিট কীভাবে লিখবো, আমরা 2 ঘন্টা 20 মিনিটকে আমরা ডাইরেক্ট মিনিট এনে নেবো, ঠিক আছে। তাহলে 2 ঘন্টা মানে কত হচ্ছে 120, 2 ঘন্টা মানে 120, মানে 60 মিনিট করে 2 ঘন্টা কত 120 মিনিট হবে, এবং এখানে আরও 20 মিনিট যোগ হবে, কারণ 2 ঘন্টা 20 মিনিট। তাহলে 120 মিনিট এবং 20 মিনিট যদি যোগ করি টোটাল কত হবে, 140 মিনিট। তাহলে এক সপ্তাহে বলছে 140 মিনিট দেরি হয়, ঠিক আছে। তাহলে 30 ঘন্টা কত দেরি হবে, বেশ 30 দিয়ে গুণ। যদি এক সপ্তাহ যদি 140 মিনিট দেরি হয় তাহলে 30 ঘন্টায় কত দেরি হবে, 30 দিয়ে গুণ করে দেবো, বুঝতে পারলে। বেশ কিছুই নেই, চলো এবার আমরা কাটাকুটি করি। 7 দিয়ে 20, ঠিক আছে, এবং এখনও যাচ্ছে 2 দিয়ে যাবে বন্ধুরা, 2 দিয়ে 10, 2 দিয়ে 12, এবার 3 দিয়ে যাচ্ছে বন্ধুরা, 3 দিয়ে কত হচ্ছে 10, এবং 3 দিয়ে 4, এবং 2 দিয়ে 5, এবং 2 দিয়ে 2, আবার 2 দিয়ে একে কেটে দিই 5, তাহলে কত হচ্ছে 5 5 25। তাহলে আমাদের 30 ঘন্টায় কত মিনিট দেরি হবে, 25 মিনিট 30 ঘন্টায় দেরি হবে, বুঝতে পারলে। কিছুই না এই অঙ্কটা, প্রথমে আমরা 24 দিয়ে 7কে গুণ করে নিলাম, কিংবা তুমি যদি 24 দিয়ে 7কে গুণও নাও করো, আমি 24 × 7 কেন করলাম, তাহলে তোমাদের সুবিধা হবে। তুমি এবার যদি 24 × 7 না করো তাহলে 24 তুমি যদি ডাইরেক্ট লিখো, মানে একদিনে ক ঘন্টা হয়, 24 ঘন্টা হয়। তাহলে 7 দিন, যেহেতু 7 দিনে হচ্ছে তোমার 2 ঘন্টা 20 মিনিট লেট হচ্ছে 7 দিনে, তাহলে 24 ঘন্টা করে 7 দিনে কত হবে, 24কে যদি 7 দিয়ে গুণ করো বন্ধুরা কত হবে, 7 140 এবং 28 168। তাহলে যদি এখানে আমরা লিখতাম, এখানে টোটাল কত ঘন্টা হচ্ছে, 168 ঘন্টা হচ্ছে। যে 24 ঘন্টা করে তোমার 7 দিনে 168 ঘন্টায় 2 ঘন্টা 20 মিনিট কত হচ্ছে, 140 মিনিট।
168 ঘন্টা 140 মিনিট লেট হয়, তাহলে 30 ঘন্টায় কত লেট হবে? বেশ, এমনি করলে তোমার সেম হতো। এবার দেখো কাটাকুটি করো, 7 দুগুণে 14, এই দেখো 7 দিয়ে কাটছে, 7 দুগুণে 14, 7 4 28, আবার 7 দিয়ে 20, দেখো আবার সেম এসে যাচ্ছে। দেখো আবার যদি 4 দিয়ে কাটি, 4 5 20, 4 6 24, 6 দিয়ে 5 30, 5 5 25, সেই সেম আসছে বন্ধুরা। আমি তোমাদেরকে 24x7 করলাম যেন তোমাদের গুণ করতে না হয়। বেশ, ডাইরেক্ট সেই আমাদেরকে গুণ করতে হবে, আমরা তাই নিচেই বসিয়ে দিলাম ডাইরেক্ট 24x7। চলো এবার নেক্সট করি। দেখো বন্ধুরা নেক্সট এখানে কী বলছে যে 5:3 তার মাথায় বার প্লাস 3.25 এর মান চেয়েছে বন্ধুরা। দেখো এবার তোমরা বোঝো, এখানে দেখো বন্ধুরা 3-এর ওপরে, দেখো 3-এর ওপরে একটি পুটকি মতন দেওয়া আছে, বুঝতে পারলে? তাহলে দেখো এটি কেন দেয়? এবার দেখো তুমি যদি এটি কেন দেয়, তোমার যখন কোনো সংখ্যাকে যখন 9 দিয়ে ভাগ করা হয়, সেই সংখ্যাটি যখন রিপিট হয়, সেই সংখ্যাটি যখন কোনো একটি সংখ্যা রিপিট হয়, যেমন দেখো আমি যেমন 4কে যদি 9 দিয়ে ভাগ করি বন্ধুরা, 4কে যদি 9 দিয়ে ভাগ করি তাহলে কী হবে? 9 দিয়ে ভাগ করলে 9 দিয়ে একটা প্রথমে দশমিক বসালাম, ঠিক আছে, একটা দশমিক বসাই, প্রথমে শূন্য বসালাম, তারপর দশমিক বসালাম, তো 4 9 হচ্ছে 36, ঠিক আছে। আবার কি হচ্ছে, আবার 40 হচ্ছে, একটা দশমিকের জন্য শূন্য, আবার 4 9 36, ঠিক আছে, আবার তোমার 40 হবে, আবার 4 9 36। তাহলে দেখো এই যে রিপিট হচ্ছে 4 4 4 4, এইভাবে 4 4 যাবে, কখনো কাটাকুটি যাবে না। তাহলে এই রিপিট হলে তোমার এই দশমিকটার ওপরে যে মাথায় পুটকি মতন দেওয়া আছে ওটি বসবে, কিংবা বার বসে, কিংবা মাঝে মাঝে কী হয় এইভাবে বার বসে যায়, ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে যখনই কোনো সংখ্যাকে 9 দিয়ে ভাগ করা হয়, তখন এই যে বারটি বসা হয়, বুঝতে পারলে? তাহলে তুমি এখানে কী পাবে, 5.3/9 পাবে। আবার প্লাস করতে হবে, কারণ এই দশমিকটা হাঁটাবার জন্য তোমাকে নিচে 9 নিতে হবে, আবার তোমাকে প্লাস করতে হবে 3.25/9। এখানে দুটো দশমিক আছে তোমার, তাই তোমাকে দুটো 9 নিতে হবে, বুঝতে পারলে? কিন্তু দেখো এভাবে তোমাদেরকে যোগ করতে অনেক অসুবিধা হবে। তাহলে আমরা কি করব বন্ধুরা, আমাদেরকে যেটি বলেছে আমরা সেটি করব। তাহলে দেখো এখানে কি আছে, 5.3 আছে, এই 3টি যেহেতু রিপিট হচ্ছে তাহলে রিপিট নিয়ে দেবো, 1 2 3 4 5 6, 6টি আমরা রিপিট নিলাম, ঠিক আছে। আবার দেখো 3.25 এখানে রিপিট হচ্ছে, তাহলে 25টা আমরা রিপিট নিই, 25 আবার 25 আবার 25 আবার 25। এবার কি বলেছে 12.1, তাহলে এখানে 12.1টি আমরা রিপিট নিলাম, ঠিক আছে, 1 1 1 1 1, ঠিক আছে, 6টি 1 নিলাম। বেশ, এটাকে যোগ করব, তো সেম করা হচ্ছে, তো তখন আমাদেরকে 9 নিয়ে যোগ করতে হয়, কিন্তু আমরা যেহেতু এখানে দশমিক তোমার যে বারটি আছে বারের মধ্যে, এই বারের মানে কি, বারের মানে রিপিট করা, তাহলে আমরা রিপিট করে যোগ করে দিচ্ছি, অত কিছু করতে হবে না। যোগ করতে কি কোনো কঠিন? যোগ করা এইভাবে যোগ করলে কোনো কঠিন না। তাহলে দেখো 5 3 8, 8 আর 1 কত হয় 9, আবার 5 2 7, 7 আর 1 কত হয় বন্ধুরা 8 হয়। সরি বন্ধুরা, এখানে 3 আর 2 5, 5 আর 1 কত হয় 6 হয়, এবং 5 3 8, 8 আর 1 আবার 9, আবার 3 2 5, 5 আর 1 আবার 6, আবার 9, আবার 6 বন্ধুরা, দেখো রিপিট হচ্ছে আবার 5 আর 3 8, আর 2 10 0, হাত থাকলো 1, 1 আর 1 2। তাহলে বন্ধুরা কত পেলাম আমরা, 20.696969। তাহলে দেখো সঠিক আনসার কী হবে? তুমি বলবে সঠিক আনসার অপশানে সঠিক আনসার, কিন্তু না, এটি সঠিক আনসার হচ্ছে না বন্ধুরা। কারণ দেখো বন্ধুরা এখানে কি হচ্ছে, 6969 রিপিট হচ্ছে, তাহলে রিপিট হলে আমরা কি পাই, রিপিট হলে আমরা 6 এবং 9-এর মাথায় দুটো ফুটকি লাগাই, বুঝতে পারলে? দেখো যেমন এখানে দেখো, এখানে ফুটকি লেগেছে, এই যে বিন্দুটি লেগেছে, দশমিকটি লেগেছে, এটি হচ্ছে তোমার রিপিটের সাইন। বার দিই তখন আমরা রিপিট হচ্ছে, যখনই বার দিই তাহলে দেখো এখানে যেহেতু 69 আছে, তাহলে এই 69-এর উপরে এই দুটি দশমিক হবে, বুঝতে পারলে? তাহলে সঠিক আনসার কী হবে, অপশান সি সঠিক আনসার হবে, কারণ এখানে 6969 রিপিট হচ্ছে। চলো এবার নেক্সট করি। দেখো বন্ধুরা নেক্সট এখানে কি বলছে, 48 কিমি তোফাতে দুটি শহর হতে দুই বন্ধু ঘন্টায় 5 কিমি ও 7 কিমি বেগে রওনা হলো, এরা মিলিত কখন হবে? মানে বলছে এখান থেকে এত দূর 48 কিমি দূরত্ব, ঠিক আছে, এখান থেকে এত দূর 48 কিমি দূরত্ব, একজন বলছে 5 কিমি স্পিডে যাচ্ছে এবং একজন 7 কিমি স্পিডে যাচ্ছে। এই দেখো 5 কিমি স্পিড এবং 7 কিমি স্পিড দুটো বন্ধু যাচ্ছে, তাহলে বলছে এরা মিলিত কখন হবে? তাহলে দেখো 1 ঘন্টায় কত যাবে, এত দূর যাবে 5 কিমি, তাই না, এত দূর যাবে। আবার সেম সময়ে ও 1 ঘন্টায় 7 কিমি যাবে, তাহলে দেখো দুজন দেখো টোটাল কত যাচ্ছে, এদিক থেকে 5 কিমি যাচ্ছে, এদিক থেকেও 7 কিমি যাচ্ছে, দুজন তো একই সময়ে শুরু করছে, তাই না? তাহলে এদিক থেকেও 5 কিমি গেল, এদিক থেকে বি কত গেল 7 কিমি গেল, এই দ্বিতীয় বন্ধুটা এদিক থেকে 7 কিমি, তাহলে টোটাল কত যাচ্ছে বন্ধুরা 12 কিমি যাচ্ছে, 1 ঘন্টায় 12 কিমি যাচ্ছে।
তাহলে 48 কিমি যেতে কতক্ষণ লাগবে? এই 12 দিয়ে ভাগ করে দেবো, তাই না? 12 দিয়ে ভাগ করলে কত হবে? 4। মানে দুজন মিলে 1 ঘন্টায় এ যদি 5 কিমি যায়, এদিক থেকেও যদি 1 ঘন্টায় 7 কিমি যায়, তাহলে টোটাল কত যাবে? 12 কিমি যাবে। ঠিক আছে, তাহলে 12 কিমি করে যদি 1 ঘন্টায় যায়, তাহলে 48 কিমি যেতে তার কতক্ষণ লাগবে? 4 ঘন্টা লাগবে। সিম্পল একদম। চলো এবার নেক্সট করি। তাহলে দেখো বন্ধুরা, নেক্সট এখানে কি আছে? 40 কিমি ঘন্টা বেগে ধাবমান একটি ট্রেন একটি স্থানে পৌঁছাতে 60 কিমি ঘন্টা বেগে ধাবমান অপর একটি ট্রেন থেকে 1.5 ঘন্টা বেশি সময় নেই। স্থান দুটির মধ্যে দূরত্ব কত কিমি? দেখো বন্ধুরা, এই কোশ্চেনটি তোমাদের লেডি কনস্টেবলের এক্সামে এসেছিলো, মেন এক্সামে। ঠিক আছে, তাই আমি এই কোশ্চেনটি এখানে এনেছি। দেখো, এই কোশ্চেনের ডাটাগুলো খুবই সহজ আছে। তাহলে এই কোশ্চেনটি আমরা মেন্টালি যদি সলভ করি তাহলে খুব সহজে হবে। যেমন দেখো, এখানে এর গতিবেগ কত? 40 কিমি, এবং বি এর গতিবেগ কত? 60 কিমি। ঠিক আছে, এবার দেখো বলেছে অপর একটি ট্রেন থেকে এর 1.5 ঘন্টা বেশি সময় লাগে। ঠিক আছে, এবার 1.5 ঘন্টা কেন বেশি সময় লাগছে? কারণ বি এর গতিবেগ আছে 20 কিমি এক্সট্রা, তাই না? বি এর গতিবেগ কত? 20 কিমি এক্সট্রা আছে। এই স্থান থেকে দুটো স্থান আছে, একই দূরত্ব যায়, কিন্তু বি বলছে প্রথমে পৌঁছায়, কিন্তু এর 1.5 ঘন্টা বেশি সময় লাগে। এবার দেখো কেন এই সময়টা বেশি লাগছে। এ থেকে বি এর গতিবেগ কত? এক্সট্রা 20 কিলোমিটার গতিবেগ। এই 20 কিলোমিটার এক্সট্রা গতিবেগ, এই 20 কিলোমিটার এক্সট্রা যেতে কতক্ষণ লাগে? এ দেখো, এ ট্রেনটি তোমার 1 ঘন্টা 40 কিমি যায়, তাহলে 20 কিলোমিটার যেতে নিশ্চয়ই 30 মিনিট লাগবে। তাহলে দেখো এখানে বলছে যে 1.5 ঘন্টা বেশি লাগে। 1.5 ঘন্টা মানে কত মিনিট? 60 এবং 30 মিনিট। 1.5 ঘন্টা মানে কত? 90 মিনিট, তাই না? 1.5 ঘন্টা মানে 60 মিনিট এবং 30 মিনিট, 90 মিনিট। তাহলে এখানে বলছে যে 90 মিনিট লেট হয়। তাহলে 90 মিনিট কগুণ হচ্ছে? 3 গুণ হচ্ছে, তাই না? 90 মিনিট কগুণ হচ্ছে? 3 গুণ হচ্ছে তোমার। 90 মিনিট তোমার 3 গুণ হচ্ছে। তাহলে এই ট্রেনটাও 3 গুণ করে দিলাম, 180 কিমি। বুঝতে পারলে? চলো এবার নেক্সট করি। কী বলেছে দেখো বন্ধুরা, নেক্সট 20টি ঘোড়ার 15 দিনের উপযুক্ত শস্য আছে। শস্য মানে কি? খাবার। 30টি ঘোড়ার শস্য চলবে কতদিন? মানে ওই খাদ্য 30টি ঘোড়া কতদিন চলবে? তাহলে দেখো, একটি ঘোড়া যদি একটি খাবার খায়, তাহলে এখানে কতটি ঘোড়া আছে? 20টি ঘোড়া। তাহলে একটি ঘোড়া যদি একটি খাবার খায়, আমরা ভেবে নিলাম একটি ঘোড়া একটি খাবার খায়, তাহলে 20টি ঘোড়া 20টি খাবার খাবে। ঠিক আছে, এই 20টি খাবার কতদিন খাবে? 15 দিন খাবে। তাহলে একদিনে যদি তারা 20টি খাবার খায়, তাহলে 15 দিনে টোটাল কতগুলো খাবার খাবে? 300টি খাবার খাবে। ঠিক আছে, তাহলে আমার খাবার কত পেলাম? যে এখানের মধ্যে 300 খাবার আছে। বুঝতে পারলে? মানে 300 যে কোনো জিনিস হয়, 300 তোমার আলু ছোলা যে কোনো জিনিস আছে, মানে 300 খাবার আছে। ঠিক আছে, এবার বলেছে এই 300 খাবারটি 30টি ঘোড়ার কতক্ষণ লাগবে? 300টি যদি খাবার থাকে, 30টি ঘোড়া থাকে, তাহলে কতক্ষণ লাগবে বন্ধুরা? কতদিন লাগবে? 30 দিয়ে ভাগ করে দেবো। বেশ, 30 দিয়ে যদি ভাগ করি কত হবে? 10। তাহলে সঠিক আনসার কী হবে? অপশান এ সঠিক আনসার, অপশান সি সঠিক আনসার। বুঝতে পারলে? কিছুই নেই। প্রথমে আমরা তোমার ওদের টোটাল খাদ্য বের করলাম। ওদের টোটাল খাদ্য কত হচ্ছে? 300, এবং 30টি যদি ঘোড়া হয়ে যায় তাহলে কত হবে? 30 দিয়ে ভাগ করে দিলাম, 10 হলো। চলো এবার বন্ধুরা, শেষ হয়ে গেছে। আশা করছি বন্ধুরা ভিডিওটি ভালো লাগবে। চলো এবার